প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষার্থী কিংবা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। ছোট প্রশ্ন 1 নম্বরের বা 2 নম্বরের, এমন কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলোর উত্তর সাধারণত ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল দিয়ে থাকে, যার ফলে তাদের নম্বর কমে যায় এবং তারা সমস্যায় পড়ে। খুব সাধারণ প্রশ্ন অথচ ভুল উত্তর দেওয়া হয়, সেইটা কেন হয়, কি করলে হবে না, সেই বিষয়টাই আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমরা প্রথমেই আলোচনা করেছি, দেখো এমন একটা প্রশ্ন যদি আসে, আজাদ হিন্দ ফৌজ, মাধ্যমিকে প্রশ্ন আসলো বা ক্লাস 10-এ প্রশ্ন আসলো, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? আমার মনে হয় 50 বা তার বেশি শতাংশ ছাত্রছাত্রী খুব গ্ল্যাডলি নেবে বিষয়টাকে, কারণ এত সহজ প্রশ্ন, এত ইজি প্রশ্ন, তারা সরাসরি উত্তর লিখে দেয়। এতদিনের আমার অভিজ্ঞতা আমি দেখছি। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু উত্তরটি ভুল। নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছেন রাসবিহারী বসু। সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করার পর নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে ছিলেন। তিনি সাবমেরিনে বা ডুবোজাহাজে চেপে তিনি আসেন এবং এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির উপরে তুলে দেওয়া হয়। অর্থাৎ নেতাজি ছিলেন এই দলের ক্যাপ্টেন বা সর্বাধিনায়ক, আর প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। তাই আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, এই প্রশ্ন আসলে অবশ্যই আমরা লিখব এটা প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু, আর এই দলের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ফলে এইটা মাথায় রাখবে যাতে ভুল না হয়। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, সতীদাহ প্রথা কে বন্ধ করেন? এটাও একটা প্রশ্ন, এবং সতীদাহ প্রথা ছেলেমেয়েরা এত বেশি পড়াশোনা করে যে কোনো রকম আগে পিছিয়ে চিন্তা ভাবনা না করে সরাসরি লিখে দেয়, সতীদাহ প্রথা বন্ধ করেন রাজা রামমোহন রায়। উত্তরটা টেকনিক্যালি ভুল এবং তাতে কোনো নম্বর দেওয়া হয় না, স্বাভাবিক কারণে তোমরা 0 পেয়ে যাও। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে রাজা রামমোহন রায় সাধারণ মানুষ ছিলেন, তার আইন তৈরি করার ক্ষমতা ছিল না। আইন তৈরি করার ক্ষমতা ছিল কেবলমাত্র ইংরেজ বড়লাটের। তাই এই প্রশ্নের উত্তর লেখার সময় সচেতনভাবে লিখতে হবে, সতীদাহ প্রথা কে বন্ধ করেন যদি প্রশ্ন আসে, লিখবে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এবং সহযোগিতায় তৎকালীন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেন। ফলে এইটা যদি লিখতে পারো তাহলে 2 নম্বর থাকলে 2-2, তা না হলে শুধু রাজা রামমোহন রায় লিখলে 0 পেয়ে যাবে। প্রশ্নটা আবারও বলি, সতীদাহ প্রথা বন্ধ কে করেন যদি প্রশ্ন আসে, উত্তর লিখবে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এবং সহযোগিতায় তৎকালীন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেন। ফলে আর ভুল হবে না, যথাযথ পুরো নম্বর পাবে। আমাদের আর একটি প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, ভারতের সংবাদপত্র। এক্ষেত্রে আমাদের তালগোল পাকিয়ে যায়, অনেক সময় ঠিক কোনটা উত্তর হবে আমরা বুঝে উঠতে পারি না। তাই সংবাদপত্র নিয়ে আজকে কয়েকটা জিনিস বলবো, সেটা মনে রাখবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা আশা করি থাকবে না। প্রথমে একটা প্রশ্ন আসতে পারে, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? আমরা অনেকেই জানি প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট, 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটা সাপ্তাহিক পত্রিকা কলকাতা থেকে। এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তাহলে ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট, 1780, এটা আমরা জেনে গেলাম। এবার প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এই প্রশ্ন যদি আসে তাহলে সেটা হবে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। 1818 খ্রিস্টাব্দে এই সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতো হুগলি জেলার শ্রীরামপুর থেকে। জন মার্সম্যান তার উদ্যোগে এবং সম্পাদনায় এই সমাচার দর্পণ অর্থাৎ বাংলা ভাষার প্রথম সংবাদপত্র শ্রীরামপুর থেকে প্রকাশিত হতো। ফলে এটা জেনে গেলাম। দ্বিতীয় হচ্ছে, এবার তৃতীয়ত বলা হতে পারে বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র অর্থাৎ বাংলা ভাষার ডেলি নিউজ পেপার কোনটি? এক্ষেত্রে উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। আমরা যাতে এই ভুলটা না করি, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় 1839 খ্রিস্টাব্দে। তাহলে সংবাদপত্রের 3টে জিনিসকে আমরা মাথায় রাখলে আশা করি আর প্রশ্নের উত্তর ভুল হবে না। প্রথম ভারতের সংবাদপত্র বেঙ্গল গেজেট 1780, এটা সাপ্তাহিক পত্রিকা।
দ্বিতীয় বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ, এটাও সাপ্তাহিক পত্রিকা, এটা 1818-তে প্রকাশিত হয়। আর তৃতীয় হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র, এক্ষেত্রে নাম হচ্ছে সংবাদ প্রভাকর, সম্পাদনায় ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে সংবাদপত্র নিয়ে এইটুকু মনে থাকলে এর সঙ্গে একটা আইন সংক্রান্ত প্রশ্ন জড়িত আছে। সংবাদপত্রের ক্ষেত্রে লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে একটা ভয়ঙ্কর আইন জারি করেন, সেটা হচ্ছে দেশীয় ভাষায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের দেশীয় ভাষায় কোনো সংবাদপত্র আর প্রকাশিত হতে পারবে না। এটা লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই আইনে তিনি জারি করেন। ফলে সমস্যায় পড়ে যায় ভারতের সংবাদপত্র। এবং অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার, একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা, আগে যেটা বাংলা ভাষায় প্রকাশিত হতো, রাতারাতি এক রাত্রের মধ্যে পরিবর্তন করে পরের দিন এই আইন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। ফলে এইটা ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের, সংবাদপত্র জগতের ইতিহাসেও অত্যন্ত গর্বের বিষয়, এটা আমরা মনে রাখব। এরপরে আমরা দেখেছি 3 কাঠিয়া প্রথা। আমরা জানি জমি জমার ক্ষেত্রে 20 কাঠায় 1 বিঘা বা 1 বিঘা সমান 33 শতক। আমরা ইংরেজ আমলে একটা প্রশ্ন পড়েছি, 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া হচ্ছে 1 বিঘা জমি যদি 20 কাঠা হয়, তার মধ্যে অন্তত 3 শতক জমি, 3 কাঠা জমি, তাতে বাধ্যতামূলক নীল চাষ করতে হবে। ইংরেজ নীলকর সাহেবরা বাধ্য করত বিহারের চম্পারণ জেলার কৃষকদের 1 বিঘা জমির মধ্যে অন্তত 3 কাঠায় নীল চাষ করবে, জোর জবরদস্তি করে। কৃষকদের কোনো লাভ হতো না, তবু তারা শাস্তির ভয়ে এটা করতে বাধ্য হতেন। তো এই যে 1 বিঘার মধ্যে অন্তত 3 কাঠায় নীল চাষ করা, এই প্রথাকেই বলা হয় 3 কাঠিয়া প্রথা। এটা চালু ছিল বিহারের চম্পারণ জেলায়। এবার এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের জাতীয় কংগ্রেস 1885। যে জাতীয় কংগ্রেস মূলত স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিল, সেই জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা এখানে লেখাই রয়েছে কবে প্রতিষ্ঠিত হয় যদি প্রশ্ন আসে, 1885। এবার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে কোন বিদেশির নাম জড়িত, এমন প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে নামটা মনে রাখবে অ্যালান অক্টাভিয়ান হিউম। যে বিদেশি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য ভীষণভাবে উদ্যোগ নিয়েছিলেন, তার নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। ফলে তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে বিরাট অবদান রেখেছেন। 3 নম্বরে যে প্রশ্নটা আসে অপেক্ষাকৃত কঠিন, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের বড়লাট কে ছিলেন, অর্থাৎ ইংরেজ শাসক কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। আর একটা প্রশ্ন আসতে পারে যে এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর লর্ড ডাফরিনের আমলে যারা এই আন্দোলনকে পরিচালনা করেছিলেন, মূলত আমরা জানি মহাত্মা গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার প্রশ্ন আসে, মাধ্যমিকে আসে, ক্লাস 10-এ বিভিন্ন সময় আসে, যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এইটা ছিলেন এমন একজন মানুষ, সমাজকর্মী, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর নেতা, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। আর এই গোপাল কৃষ্ণ গোখলের একটা অতিশয় বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটিও মাঝে মাঝে প্রশ্নে আসে, মাধ্যমিকে আসে, ক্লাস 10-এর যে কোনো পরীক্ষাতে আসতে পারে শেষের দিকে। উত্তরটা হলো, প্রশ্নটা প্রথমে বলি যে বাঙালি আজ যা ভাবে ভারতবর্ষ ভাবে আগামীকাল। ইংরেজি যদি বলি, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। অর্থাৎ বাঙালিরা আজ যা ভাবে ভারতবর্ষ ভাববে আগামীকাল। এই গুরুত্বপূর্ণ উক্তি, অত্যন্ত বিখ্যাত উক্তি যিনি করেছিলেন, তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে, এবং তিনিই ছিলেন ভারতের জাতির জনক যাকে আমরা বলি মহাত্মা গান্ধী, তার রাজনৈতিক গুরু। মহাত্মা গান্ধীর পরে দ্বিতীয় যে নামটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের কাছে একেবারে জলজল করে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির সম্পর্কে এইটুকু বলা, তার রাজনৈতিক গুরুর নাম, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
তার কাছ থেকে বিভিন্নভাবে রাজনৈতিক শিক্ষা তিনি পেয়েছিলেন, সেটা তার জীবনে তিনি প্রয়োগ করেন। এবার এই যে নেতাজি, এটা কিন্তু তার নাম নয়, এটা তার একটা উপাধি। প্রকৃত নাম ছিল সুভাষচন্দ্র বসু, নেতাজি তাকে উপাধি দেওয়া হয়েছিল। ফলে এইটা যখন আজাদ হিন্দ ফৌজ তিনি পরিচালনা করতে শুরু করেন, সেই সময় তাকে এই উপাধিটা দেওয়া হয়। আর আরেকটা কথা বলি, যে মহাত্মা গান্ধীর নাম বললাম, মহাত্মা গান্ধীর প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা হচ্ছে তার উপাধি। এই উপাধি তাকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আশা করি মাধ্যমিক হোক বা ক্লাস 10-এর পরীক্ষায় হোক, এই ছোট প্রশ্নগুলো আর ভুল হবে না। আমরা এবার চলে যাই পরের ব্যাপারে। ভারত মাতার ছবি, এই প্রশ্নটা বহুবার এসেছে মাধ্যমিক এবং ক্লাস 10-এর বিভিন্ন পরীক্ষায়। এই ভারত মাতার ছবি কে এঁকেছিলেন এটা যদি বলা হয়, উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পাশাপাশি আরেকটা প্রশ্নও আসবে, জাতাসুর এবং বিভিন্ন ব্যঙ্গচিত্র, এই ব্যঙ্গচিত্র কে এঁকেছিলেন? ভারত মাতার ছবি দেখলাম, এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আর ব্যঙ্গচিত্র, জাতাসুর, এইসব আরও যেগুলো আছে সেইগুলো এঁকেছিলেন যিনি বিখ্যাত কার্টুনিস্ট বা ব্যঙ্গচিত্র শিল্পী, তিনি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এইটা আমরা একটু মনে রাখবো। ভারত মাতার ছবি অবনীন্দ্রনাথ ঠাকুর, আর ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুর। এই দুটো যেন গুলিয়ে না যায়, তাহলেই আমাদের সঠিক উত্তর আমরা আশা করতে পারবো। সবশেষে একটু আলোচনা করব নকল স্বাধীনতা দিবস। আমরা প্রত্যেকেই জানি আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আমরা স্বাধীন হয়েছিলাম, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। কিন্তু পরাধীন ভারতে ভারতবর্ষ যখন ছিল, সেই সময় পরাধীন থাকা সত্ত্বেও একটা তারিখকে ভারতবর্ষের আন্দোলনকারী নেতৃবর্গ এবং সাধারণ মানুষ যারা ছিলেন, তারা পরাধীন থাকা সত্ত্বেও ভেবে নিয়েছিলেন যে আমরা আজ থেকে নিজেদেরকে স্বাধীন মনে করব এবং প্রতি বছর একটা স্বাধীনতা দিবস পালন করব। কবে? এই দিনটা হচ্ছে 26শে জানুয়ারি। 1930 সাল থেকে এটা শুরু হয় এবং স্বাধীনতা লাভের বছর পর্যন্ত, অর্থাৎ 1947 সাল পর্যন্ত প্রতি বছর মোট 18 বার এই 26শে জানুয়ারিকে ভারতের নকল স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। তারপর ভারতবর্ষ যখন সত্যি সত্যি স্বাধীনতা পেয়ে গেল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু গত 18 বছর ধরে এই 26শে জানুয়ারিকে নকল স্বাধীনতা দিবস বা স্বাধীন হিসাবে ভারতবাসী পালন করেছে। তাই দিনটার মর্যাদা যাতে অক্ষুণ্ণ না হয়, কিছুদিন অপেক্ষা করার পর স্বাধীন ভারতবর্ষে 1950 সালের 26শে জানুয়ারি এই দিনে ভারতের সংবিধান বা কনস্টিটিউশন তা প্রবর্তন করা হয়। ফলে ভারতের সংবিধান প্রবর্তিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। আর ভারতবর্ষে নকল স্বাধীনতা দিবস পালন হতো পরাধীন ভারতবর্ষে 1930 থেকে 1947, এই 18 বছর ওই 26শে জানুয়ারি। এই প্রশ্নগুলো একটু মনে রাখবে, তাহলে আশা করি ভুল হবে না এবং সঠিক উত্তর হবে। তোমাদের পরীক্ষা এবং তোমাদের রেজাল্ট দুটোই খুব ভালো হবে। আগামী 6 ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আশা করি তোমরা এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হবে এবং খুব ভালো পরীক্ষা দিয়ে খুব সুন্দর রেজাল্ট করবে। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।